ফের ভারতকে টার্গেট করলেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকা কিন্তু জেনে শুনে ভারতের সঙ্গে সম্পর্কটি কোনো কারণ ছাড়া খারাপ করার চেষ্টা করছেন। আমেরিকার বিপক্ষে ভারত যে ধৈর্যশীল মানসিকতা দেখাচ্ছেন সেটাও কিন্তু নজিরবিহীন। পেশেন্স, কুল, কাম, কম্পোস্ট। আলটিমেটলি আমেরিকাকে ডিল করার জন্য এই চারটে শব্দের প্রয়োগ কিন্তু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু বারবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে ভারতকে তিনি আক্রমণ করেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী তাকে স্যার বলে কথাবার্তা বলেছেন, এবং এই ধরনের কথাবার্তা শুধু যে ভারতের প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্য তিনি বলছেন তা কিন্তু নয়, তিনি তার যে ইমেজ সেটাও আন্তর্জাতিক স্তরে গ্লোরিফিকেশনের চেষ্টা করছেন, তা পরিষ্কার হয়ে যায়। Wait 3-4 years to get a plane. They should build them, get them immediately. The F-35s, it takes too long to get them. The Apache helicopter. I mean, I had India coming to me, sir, I've been waiting 5 years. We're changing it. We're changing it. India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes. কিন্তু এরপর ভারত সে অর্থে কোনো রিয়াকশন দেয়নি। ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে পাগলের প্রলাপ, এর বিপক্ষে কথা বলা ভারতের শোভা পায় না। কিন্তু এরপর আমেরিকা কিন্তু আরও এক কড়া সিদ্ধান্ত নিল, যা কিন্তু আনএক্সপেক্টেড এবং বর্তমান সময়ে যার জিওপলিটিক্যাল সিগনিফিক্যান্স এবং ভ্যালু দুটোই কিন্তু মারাত্মক। ভারতের এবং ফ্রান্সের যৌথভাবে তৈরি করা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সেখান থেকে কিন্তু আমেরিকা এবার নিজেদেরকে সরিয়ে নিল। অর্থাৎ তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এই ধরনের সংগঠন যেটিকে লিড করে ভারত, সেখানে তারা পার্টিসিপেট করবে না। এই সংগঠনের হেড অফিস ছিল ভারতের গুরগাঁওয়ে, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর অফিস অ্যালায়েন্স, যা কিন্তু এই বিশ্বের সোলার এনার্জি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করে। পাশাপাশি এখানে আমেরিকা পরিষ্কার বলেছেন যে 66 অ্যান্টি আমেরিকান সোলার অ্যালায়েন্স থেকে তারা নিজেদেরকে উইথড্র করছে। এবার এখানেই প্রশ্ন হলো যে কারা আমেরিকার বিরুদ্ধে কাজ করছে এই অ্যালায়েন্সে। এই অ্যালায়েন্সে যে দেশগুলো আছে, ভারত, ফ্রান্স, আফ্রিকার কিছু দেশ, ফলে এরা আমেরিকা বিরোধী কোনো স্টেটমেন্ট কখনো দিয়েছে বলে তো আমার জানা নেই, এবং গোটা বিশ্বের কেউ জানে না। আমেরিকা যে ধরনের প্রবণতা তৈরি করছে, পরবর্তীকালে যদি কোয়াড থেকেও নিজেদের উইথড্র করে নেয় তাহলে কিন্তু হতবাক হওয়ার কিছু নেই। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের সাথে তো বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ। বর্তমানে মোহাম্মদ ইউনূস আসার পর বাংলাদেশের ভারত বিরোধিতার মাত্রা অনেকটা বেড়েছে, কিন্তু এই ইন্টারন্যাশনাল সোলার যে অ্যালায়েন্স আছে, সেই অ্যালায়েন্সে বাংলাদেশও কিন্তু বর্তমানে আছে। তারা কিন্তু নিজেদেরকে উইথড্র এখনো করেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যার সঙ্গে ভারতের সম্পর্ক সে অর্থে খারাপ পর্যায়ে পৌঁছায়নি, সেই ট্রাম্পের প্রশাসন এবং আমেরিকা ইচ্ছাকৃত ভারতের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছেন। ভারত ধৈর্যশীল মানসিকতার পরিচয় দিচ্ছে বলে এই পুরো বিষয়টা কিন্তু এখনো অবধি চরম আকার ধারণ করেনি, কিন্তু একের পর এক সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি এই তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেটি একটু আপনাদের আমি দেখাতে চাই, পড়ে শোনাতে চাই, তাহলে আপনারা বুঝবেন তারা শুধু এই সোলার অ্যালায়েন্স থেকে নিজেদেরকে উইথড্র করেছে তা নয়, তারা যত ধরনের খারাপ কথা আছে সমস্ত শব্দের প্রয়োগ এই সাংবাদিকদের নোটিফিকেশনে বা প্রেস রিলিজে কিন্তু বলে দিয়েছে, এবং কেন তারা উইথড্র করছে তার কারণ হিসাবেও কিছু কারণ আন্তর্জাতিক স্তরের কাছে রেখেছে। তারা বলেছেন এই ধরনের সংগঠন মিসম্যানেজড। এবার দেখুন, অভিযোগ করতে তো কোনো ট্যাক্স লাগে না, আমি যার বিপক্ষে যা ইচ্ছা অভিযোগ করতেই পারি, প্রমাণ করার দায় আমার নেই। আমি যার বিপক্ষে অভিযোগটি করছি কিছুটা তার প্রমাণ করার দায় যে সেই অভিযোগগুলো ঠিক না ভুল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই নীতিতেই বিশ্বাস করছেন। তিনি একটি আন্তর্জাতিক সংগঠনকে মিসম্যানেজড বলে দিলেন। হঠাৎ করে এতদিন পর একটা সংগঠনকে তার মিসম্যানেজড কেন মনে হচ্ছে, সেই প্রশ্ন তোলারও আমেরিকায় বর্তমানে কেউ নেই। তিনি বলেছেন আননেসেসারি সোলার অ্যালায়েন্স, প্রয়োজন নেই সোলার অ্যালায়েন্স। অর্থাৎ আমাদের এই বিশ্বে যেভাবে এনার্জির সমস্যা বাড়ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে এনার্জি সিকিউরিটিতে সোলার এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এবং এটি একটি রিনিউয়েবল এনার্জি, ফলে এটার একটা ভ্যালু আছে। সেখানে এরা বলে দিচ্ছে আননেসেসারি, পাশাপাশি বলা হচ্ছে ওয়েস্টফুল, এবং সেখানে বলা হচ্ছে যে পুয়ারলি ক্যাপচার্ড বাই দ্য ইন্টারেস্ট অফ অ্যাক্টার্স অ্যাডভান্সিং দেয়ার ওন এজেন্ডা টু আওয়ার ওন।
মানে এই অ্যালায়েন্সে যারা অংশগ্রহণ করেছে, যে সকল দেশ আছে, তারা নিজেদের এজেন্ডাকে ফুলফিল করছেন, আমেরিকার কোনো স্বার্থ তারা পূরণ করছে না। ফলে তারা যে শুধুমাত্র এই অ্যালায়েন্স থেকে উইথড্র করছেন তা নয়, তারা কিন্তু পাল্টা অভিযোগে বিদ্ধ করছেন ভারতের মতো দেশকে। ভারত যেহেতু এটা লিড করে, ভারতের মেন হেডকোয়ার্টার, ফলে ভারতের পারপাসটা সলভ আউট করছে, এই অ্যালায়েন্সে থেকে আমেরিকার কোনো পারপাস সলভ হচ্ছে না। তারা আবার এটাও বলছেন যে এটি থ্রেট টু আমেরিকান সভার্নিটি। দেখুন, আমি সত্যি জানি না এই অ্যালায়েন্স কিভাবে আমেরিকার কাছে থ্রেটফুল হয়ে গেল। সোলার অ্যালায়েন্স এতদিন অবধি যে অ্যালায়েন্সের একটা বাস্তবিক প্রেক্ষাপট ছিল, ভ্যালু ছিল, মূল্য ছিল, তাৎপর্য ছিল, তারা হঠাৎ করে আমেরিকা বিরোধী একটি অ্যালায়েন্সে কিভাবে পরিণত হয়ে গেল। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ভারত এবং ফ্রান্সকে টার্গেট করছে। আপনারা জানেন ফ্রান্সের যে ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট, তিনি সরাসরি ভেনেজুয়েলাতে যে আগ্রাসন ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন তার বিপক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন আমরা কখনোই এই ধরনের আগ্রাসন সাপোর্ট করি না। এরপর তিনি ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোকে নিয়েও একাধিক ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেন, একাধিক অঙ্গভঙ্গি এমন করেন যা ইমানুয়েল ম্যাক্রোর মতো প্রেসিডেন্টের কাছেও কিন্তু অপমানজনক। Oh, yeah. But she gets it. সেখানে তারা বলছেন যে এই অ্যালায়েন্সে অ্যান্টি আমেরিকান কিছু কাজ হতো, তাই আমেরিকার সিকিউরিটির জন্য দ্যাট ইজ থ্রেটফুল। সেখানে বলা হচ্ছে এখানে কোনো ফ্রিডম নেই, আমেরিকার মানুষের ফ্রিডমের জন্য এই সংগঠন ভয়ানক। পরবর্তীকালে বলা হচ্ছে জেনারেল প্রসপারিটির জন্য এই সংগঠন অত্যন্ত খারাপ। এমনকি এখানে পরিষ্কারভাবে তারা বলছেন যে বিলিয়নস অফ ট্যাক্স পেয়ারের টাকা তারা এখানে আর খরচ করবে না। শুনলে অবাক হবেন, আমেরিকা কিন্তু এই সংগঠনে বিলিয়নস অফ ডলার খরচ করেনি। নামমাত্র যে টাকাটা সব রাষ্ট্র দিয়েছে সেটা কিন্তু আমেরিকাও দিয়েছে, এবং আমেরিকা কিন্তু প্রথম থেকে এই সংগঠনে ছিল না। 2021 সালে তারা এই সংগঠনে যোগদান করেন এবং সেখানে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টিসিপেন্ট হিসাবে এখানে ঢোকেন। ফলে আমেরিকা ঢোকা মানে একটা সংগঠনের ভ্যালু বাড়ে, এটা বাস্তব। কিন্তু তারা আজকে এই সংগঠনকে নিয়ে যে দাবি করছেন তার বাস্তবিক কোনো জায়গা নেই। উল্টে অনেক বেশি ভারত বিরোধী স্টেটমেন্ট, ভারত বিরোধী একটা স্টান্ট তারা পরিষ্কারভাবে নিয়ে ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্টটি করাতে চাইছেন। এবার প্রশ্ন হলো আমেরিকা সরকার কেন এটি করলেন। প্রথমত, আমেরিকা সরকার তাদের যে বাজেট সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে চাইছেন, এবং ইলন মাস্কের নেতৃত্বে ডজ নামক একটি কমিটিও তৈরি করা হয়েছিল প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন। তার কাজই ছিল সরকারি প্রশাসনিক যে অর্থ খরচ সেটা নিয়ন্ত্রণ করা। আমেরিকা সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের ডিফেন্স বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন কিন্তু করা হবে, যেখানে ভারতের ডিফেন্স বাজেট $100 বিলিয়ন নয়। ভারত কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে এবং ভারতকে অত্যন্ত গুরুত্ব সহকারে ডিফেন্স বাজেটকে বাড়ানোর জায়গায় কিন্তু যেতে হবে। দেখুন, ভারতের রাজনীতিবিদরা এত ফ্রিয়ের রাজনীতি করছেন যে আলটিমেটলি আমরা যেখানে খরচ করা দরকার সেই জায়গায় কিন্তু খরচ করছি না। পাকিস্তান ভারতের উপর আক্রমণ করলে আমরা শুধু মিলিটারিকে গুরুত্ব দিই, না হলে তো দেখছেন বিএসএফ এর বিপক্ষে আমাদের রাজ্যে অভিযোগ হচ্ছে, আমাদের রাজ্যে এফআইআর অব্দি বিএসএফ এর বিপক্ষে করা যায়। কিন্তু ডিফেন্স সেক্টরে যদি বাজেট না বাড়ানো হয়, গোটা বিশ্বে যে অবস্থা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু ভারতের সংকট বাড়বে। আপনারা আমার কথার সঙ্গে সহমত হতেন, আজকে না পারেন কালকে কিন্তু হবেন। পাশাপাশি ভারতের উপর এই চাপ তৈরি করে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টটিকে করিয়ে নিতে চাইছেন। আমেরিকার কমার্স সেক্রেটারি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, লুটনিক। তিনি বলেছেন ট্রেড সম্পূর্ণ হওয়ার জায়গাতে পৌঁছে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী ডিড নট কল দ্য প্রেসিডেন্ট। পরিষ্কার বলেছেন যে ইউএস ট্রেড ডিল ডিড নট হ্যাপেন বিকজ মোদী ডিড নট কল দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পকে একবার ফোন করতে হবে এবং বলতে হবে ভাই ট্রেড এগ্রিমেন্ট তো হয়ে গেছে, এবার ভালো করে সইটা যদি করে দাও তাহলে আমরা নতুন পথ চলা শুরু করতে পারি। এই হলো আমেরিকান ঔদ্ধত্য, এই হলো আমেরিকান অহংকার। কিন্তু ভারত নিজের জায়গায়